আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার লেকচার। এটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের। ওকে, আর 1 থেকে 4 নাম্বার লেকচার পর্যন্ত আমাদের ইউটিউবে আপলোড করে দেওয়া আছে। যারা নতুন তারা অবশ্যই এগুলো দেখে নিবা, ঠিক আছে? দেখে তারপরে এই লেকচারটা দেখবা, তারপরে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আর যদি সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্স করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিও বা টেলিগ্রাম গ্রুপে নক দিও যে ভাই এখান থেকে বুঝতে পারতেছি না, বুঝাই দেন। ইনশাল্লাহ আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের আমাদের টপিক হচ্ছে, আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। ওকে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই ওয়ার্ডটাতে তো তোমরা চেনো, তাই না? এসএসসিতে পড়ে আসছিলে না? জি ভাইয়া। এই ওয়ার্ডটা তোমরা চেনো, তাই না? কিন্তু এইটা দ্বারা যে আবার কৃত কাজটা হয়, এইটা আবার নাও চিনতে পারো। ঠিক আছে, সমস্যা নেই, আমরা চিনাই দিব। প্রতিবেদন দেখার দরকার নেই, কোনোভাবেই দেখার দরকার নেই। আজ পর্যন্ত তোমাদের এসএসসি লেভেলে যদিও লাগতো না, ওই খ নাম্বারে যদিও আসতো না এরকম, বাট তোমার এখন জীবনে প্রতিবেদন লাগবে না। আমি বারবার বলতেছি প্রতিবেদন দেখতে যাবে না, ঠিক আছে? প্রতিবেদন দেখা মানে সময় নষ্ট করা, তাছাড়া কিচ্ছু না। এখন বিষয়টা হচ্ছে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখন এই জির পরিচয় কি? মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻11 এন স্কোয়ার কেজি মাইনাস 2। ওকে, এইটা, এই যে এইটা ভাই আমার কাছে দেখা যাচ্ছে না। বের হয়ে যায়, আবার আসো। যাদের যাদের দেখা যাচ্ছে না তারা বের হয়ে যাওয়ার আসো, নেট সমস্যা হচ্ছে। ওকে, এখন দেখো জি দ্বারা কি বোঝায়? এই জি দ্বারা বোঝাচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মানটা অবশ্যই ঠুটস্থ রাখবা এবং একক সহ, এইটা এমসিকিউতে চলে আসে। ওকে, এই মানটা বলবে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক সহ মান কি, বা হচ্ছে মান কি শুধু 6.673 ইন্টু 10⁻11 এন স্কোয়ার কেজি মাইনাস 2। ওকে, এইটা সুন্দর করে মুখস্থ রাখবা। গেল। তারপরে হচ্ছে বড় হাতের এম দ্বারা কি বোঝায়? বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, এইটাও ঠুটস্থ। সেটা হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। অবশ্যই কেজি, কেজি এককে রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই কেজি এককে, এইটা ঠুটস্থ রাখবা। তারপরে ছোট এম দ্বারা কি বোঝায়? ছোট এম দ্বারা হচ্ছে বস্তুর ভরকে রিপ্রেজেন্ট করে, বস্তুর ভর। ওকে, গেল। তারপরে হচ্ছে আর স্কোয়ার, আর দ্বারা কি বোঝায়? আর হচ্ছে এমনিতেই ব্যাসার্ধ, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ। আসলে বলতো যে অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ হচ্ছে পৃথিবী প্লাস একটা বস্তু। ওকে, এই জিনিসটার মধ্যে যে আকর্ষণ কাজ করে, এইটা কি কাজ করে? এটা হচ্ছে অভিকর্ষ কাজ করে। তাহলে এখানে তোমার যে হচ্ছে ব্যাসার্ধটা ইউজ করবো, সেটা কিন্তু এই পৃথিবীর এই বস্তুর ব্যাসার্ধ দেওয়া থাকবেও না, আর তোমার ইউজও করবে না, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এখন আমার এটা গেল। এইবার হচ্ছে এইচটা দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছে? ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা। এখন তোমরা বলবা ভাইয়া কোথায় ব্যবহার করবো এই সূত্র? কোথায়? ভাইয়া তোমরা হচ্ছে মেসেজ করবে না, কারণ মেসেজ আমি দেখতে পারবো না, ঠিক আছে? মেসেজগুলো আমি দেখতে পারি না, এই জন্য মেসেজ করলে শোনা যাচ্ছে না। তুমি স্পিকারে কথা বলবা ডাইরেক্ট। ওকে, সাপোজ এইটা হচ্ছে তোমার পৃথিবী। ওকে, এইটা হচ্ছে তোমার পৃথিবী, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এখানে একটা বস্তু আছে। ওকে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুর ভরটা হচ্ছে ছোট হাতের এম, আর এই পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ এইটুকু না? ব্যাসার্ধ এই যে এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে বড় হাতের আর। ওকে, এইবার আর তোমার হচ্ছে ইসের পরিচয় দিয়েছে যে ভূপৃষ্ঠ থেকে এই হচ্ছে উচ্চতা। তাহলে ভূপৃষ্ঠ থেকে দেখো তো, ভূপৃষ্ঠ কোনটা? এই যে এইটা না ভূপৃষ্ঠ, তাহলে এইটুকুর মান হচ্ছে এইচ। ওকে, আর গেল, এইচ গেল, এম গেল, আর জি তো হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এইটা। এখন যদি কোনো একটা বস্তু এত উপরে রাখি, আর তোমার পৃথিবীর কেন্দ্র থেকে আমরা হিসাব করি, বা পৃথিবীর পৃষ্ঠ থেকে হিসাব করি, তখন কৃত কাজের পরিমাণটা কি হবে? এই যে এইটুকু। কথা ক্লিয়ার? জাস্ট তোমরা এইটুকু বসা দেবা। এখন প্রথম কথা হচ্ছে, এই প্রশ্নটা এই অধ্যায় থেকে খুব মানে 1% চান্স আছে তোমাদের পরীক্ষাতে আসার। 1% বলতে গেলে 1%। কারণ কি? এখানে ক্যালকুলেশনটা অনেক বড় হয়, এই মানগুলো পাতায় ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়, যে যার কারণে এটা বোর্ড পরীক্ষাতেও আসে না, কোনো জায়গায় আসে না, বাট তোমার কলেজ পরীক্ষাতে আসতে পারে। আর কলেজ পরীক্ষাতে দিয়ে দিলে বলবো যে পিয়াল ভাই শেখায়নি, বুঝছো? এই জন্য আমি জাস্ট শেখাই দিলাম, কিন্তু এর আমি কোনো হচ্ছে উদাহরণ খুঁজে পাইনি, এই জন্য উদাহরণটা দিতে পারলাম না। আমি হচ্ছে গাইড অনেক খুঁজছি, বাট উদাহরণটা পাইনি, ঠিক আছে? ওকে, এইবার আসি মহাকর্ষ, অভিকর্ষ গেলে এবার মহাকর্ষ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, প্রথমত চিত্রটা বুঝাবো আগে। ওকে, এই চিত্রটা, তারপরে আমি হচ্ছে সূত্র নিয়ে কাজ করব। এখন মহাকর্ষ বলছিলাম, মহাকর্ষ যেটা হচ্ছে অভিকর্ষ। ওকে,
অভিকর্ষ, এটা মাথায় রাখবা। অভিকর্ষ এক জিনিস, আর এই মহাকর্ষ কিন্তু আর এক জিনিস, ঠিক আছে? যখন পৃথিবী এবং অন্য কোনো বস্তুর সাথে যে আকর্ষণটা হবে সেটা হচ্ছে অভিকর্ষ, আর মহাকর্ষ কি দুইটা বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যে কোনো দুইটা বস্তু, ওকে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আমার মহাকর্ষ। এই দুইটা কনসেপ্ট সুন্দর করে ক্লিয়ার রাখবা, তাহলে আর প্যাচ লাগাবে না। ওকে, এইবার আমরা আলোচনা করতেছি মহাকর্ষ নিয়ে। এখন মহাকর্ষ নিয়ে আলোচনা করতে গেলে এই তোমরা কিন্তু অবশ্যই রেসপন্স করবা, নয়তো আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো কিনা। এইটা কি বলো তো? এটা এই গোলকটা পৃথিবী। ওকে, পৃথিবী। এখন এই যে পৃথিবী, এর পৃথিবীর একটা সেন্টার আছে, এইটা হচ্ছে সেই সেন্টার ধরলাম আমি, যদিও সেন্টার কিনা জানি না, বাট সেন্টার এটা ধরো, সাপোজ সেন্টার। এখন এই সেন্টার থেকে বি একটা অবস্থান, এ একটা অবস্থান, ঠিক আছে? ধরো সাপোজ দুইটা জি অবস্থান। ভাইয়া। এখন বিষয়টা হচ্ছে যে আমার কেন্দ্র থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে R1 দ্বারা প্রকাশ করেছি, R1। আর কেন্দ্র থেকে, এইটা কিন্তু এই কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্র থেকে বি অবস্থানে যে দূরত্ব সেটা R2 দ্বারা প্রকাশ করেছি। কারো কোনো প্রশ্ন আছে এটা বুঝতে? না ভাইয়া। ওকে, হ্যাঁ ভাইয়া। না ভাইয়া। এবার বলো তো এইটুকু, এই যে এইটুকু দেখো, আরো ভালো করে দেখাই দিই, দাঁড়াও কালারটা চেঞ্জ করি আমি। ওকে, কালারটা চেঞ্জ, ওকে। এইবার এই যে এই, আহা কালারটা চেঞ্জ হচ্ছে না কেন? কালারটা চেঞ্জ করলাম তো, না কালার চেঞ্জ হচ্ছে না, থাক সমস্যা নেই। এখান থেকে এই যে অংশটুকু, এই অংশটুকুর মান কত বলো তো? এই অংশটুকুর, এটা কিন্তু অবশ্যই ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে না? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু ব্যাসার্ধ না পৃথিবীর? জি ভাইয়া। জি ভাইয়া। জি, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। আর এইটুকু ব্যাসার্ধের মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। ওকে, এটা হচ্ছে এটার মান, অবশ্যই ছোটস্থ রাখবা। গেল, তাহলে বুঝলাম R1 এর পরিচয়টা বুঝলাম, R2 এর পরিচয়টা বুঝলাম। আর এটা কেন্দ্র থেকে যাচ্ছে দুইটাই, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, সবগুলো কিন্তু কেন্দ্র। আবার মনে করে না যে পৃথিবীর বাম দিকে এইটা, ডান দিকে এইটা, এরকম যেন মনে করিও না, ঠিক আছে? সবগুলো কেন্দ্র থেকে নিলে ডাইরেক্ট বুঝতে পারবা না, এই জন্য পাশে পাশে নিয়ে দেখাইছি। ওকে, এখন তোমাকে বলবে যে এ অবস্থান থেকে বস্তু বি অবস্থানে নিয়ে যেতে কৃতকাজ। আগে কি বলছিল? আগে কিন্তু অবস্থান একটা ছিল। যখন অবস্থান একটা বলবে তখন তুমি কি করবা? ওই যে আগের যে সূত্র, মহাকর্ষ মানে অভিকর্ষটা অ্যাপ্লাই করবা। ওকে, কথা ক্লিয়ার? অভিকর্ষটা অ্যাপ্লাই করবা। জি ভাইয়া। যখনই অবস্থান দুইটা হয়ে যাবে, এ অবস্থান বি অবস্থান, তখনই তুমি জানো যে R1 আছে R2 আছে, মানে সূত্র আমার চেঞ্জ হবে। আর যখন আমার একটা অবস্থান, সাপোজ এটা দেওয়া নেই, তাহলে কি দেওয়া থাকতো? শুধু উচ্চতা দেওয়া থাকতো, শুধু উচ্চতা, বুঝছো? এই আর কি। যদিও এখান থেকে প্রশ্ন আসে না, তারপর দেখা রাখছি, যদি কলেজে দিয়ে দেয় তখন তো সমস্যা। ওকে, তাহলে আমার সূত্রটা কি? W = Gmm ইন্টু 1/R2 - 1/R1। এখানে প্রচুর পরিমাণে কনফিউশন আছে, ঠিক আছে? সূত্রর মধ্যেও কনফিউশন ক্রিয়েট করছে। এখন বিষয়টা হচ্ছে অনেক বইতে দেখলাম 1/R1 - 1/R2 এইটা দেওয়া, ওকে। বাট আমি তো দিয়েছি ফাইনাল অবস্থা মাইনাস ইনিশিয়াল, মানে শেষ অবস্থা মাইনাস আদি। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, এই এখানে R1 বড় নাকি R2 বড় বলো তো? R2 বড়। R2 বড়। তাহলে আমরা বিয়োগ করার সময় কোনটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি না? জি ভাইয়া। এই জন্য আমি এইটা করছি আর কি, তাছাড়া কিচ্ছু না। আর যদি আমি ওইটা করতাম তাহলে হয়তো অনেক সময় মাইনাস চলে আসতো, যে এই জায়গায় মাইনাস চলে আসতো, তখন হচ্ছে সমস্যা হয়ে যেত, তোমাদের বুঝতে সমস্যা হতো। ওইটাও ঠিক, এইটাও ঠিক, ঠিক আছে? এই জন্য ওটা নিয়ে প্যারা খাবা না যে কোথায় কি দেওয়া আছে, তোমরা এইটা ইউজ করবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের সূত্র এটা। এখন পরিচয়ের দিকে আসি। তাহলে জি দ্বারা কি বোঝাচ্ছে? মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻11 nm² kg-2। একেবারে ঠুটস্থ রাখবা, ঠিক আছে? আমি বারবার বলতেছি, এর এককটা সব থেকে বেশি পরিমাণে আসে এমসিকিউতে। সব কিছু দিয়ে দেবে, লাস্টে 2 দেবে না বা 3 দিয়ে দিবে, তখন তুমি পড়ে যাবা বিপদে। ওকে, পৃথিবীর ভর জানি আমরা, ঠুটস্থ রাখবা। বস্তুর ভর, ওকে, বস্তুর ভর হচ্ছে এম। গেল, এই যে এখানে বা এখানে যে কোনো জায়গায় এক জায়গায় দিয়ে দিবে, সেইটাই দিবা, কোনো ব্যাপার না, এখানেই দেবে, উপরে নেওয়ার জন্য এখানে ছোট হাতের এম। ওকে,
তারপর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কত? এই যে এখান থেকে এইটুক পথ, সেটা হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। অবশ্যই মিটার, কিন্তু অবশ্যই মিটার এককে, এখানে কিন্তু মাইল এককে, এইরকম মাইল বড়দের এমনিরা কিন্তু মাইল বোঝাবে না, মাইল এককে নিবা না, অবশ্যই মিটার এককে, এটা খেয়াল রাখবা। তারপরে 1/r1 এর একক কি? তাহলে গ্রহের ভাই কেন্দ্র- মাইল এককে নিলে কি হবে? দেখো তোমার একটা কথা বলি, এখানে এই কেজি ওজনের একক না, ওজনের কি একক? এসআই একক না? হ্যাঁ জি। এখানেও এসআই একক বসাইছি, এখানেও এসআই একক বসাচ্ছি, তাহলে এখানে এসে তুমি অন্য একক বসাইলে হবে? আচ্ছা, মুসলমান, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের বিয়ে হয়, নাকি একজন মুসলমানের সাথে আরেকজন হিন্দুর বিয়ে হয় বলো তো? একজন মুসলমানের সাথে একজন মুসলমানের। হ্যাঁ, এই জন্য ধরো সাপোজ এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তি মুসলমান, এইটি মেয়ে এইটি ছেলে, তাহলে এদের সাথে বিয়ে হবে। বিষয়টা হচ্ছে এটা, যতটা সহজে, হ্যাঁ, জি। দেখো আমি এখন পাকালাম না, ঠিক আছে, অনেকেই এখানে পিএইচডি করানো শুরু করে দিত, বাট আমি এখানে করলাম না, কারণ কি ভাই, আমি পড়াশোনাটাকে সহজ করে আনতে যাচ্ছি তোমাদের কাছে, যত সহজে তোমাদেরকে বোঝানো যায়। ওই হার্ড হার্ড কথা বলে আমি বেশি পারি এটা বোঝানোর কোনো মানে হয় না, বুঝছো? যতটা সহজ করা যায়। ওকে, এই যে সবগুলো এসআই এককে বসাইছি, এই দেখো সবগুলো এসআই একক, এই যে সব এসআই একক, এই জন্য আমরা এখানে এসআই এককে নিচ্ছি। এখানে যদি মাইল এককে থাকতো তাহলে তো সমস্যা হয়ে গেল, এই জন্য মিটার। ওকে, এখন স্পিকার অফ রাখো সবাই। 1/r1 কি বোঝাচ্ছে? 1/r1 দ্বারা এই যে এইটা, এই অংশটা দ্বারা কি বোঝাচ্ছে? গ্রহের কেন্দ্র হতে আদি দূরত্ব। আদিতে কোন জায়গায় ছিল? সাপোজ বস্তুটা প্রথম এখানে ছিল, তারপরে এখানে নিচ্ছি, ওকে? তাহলে আদিতে তো এখানে ছিল, এই অবস্থানে ছিল, তাহলে এই অবস্থানের দূরত্ব কতটুকু? এইটুকু না? তাহলে এটা কোথা থেকে? কেন্দ্র থেকে না, পৃথিবীর কেন্দ্র থেকে? এই জন্য দেখো গ্রহের কেন্দ্র থেকে আদি দূরত্ব। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে R2টা কি হবে? ওই গ্রহের কেন্দ্র থেকেই কি দূরত্ব হবে? শেষ দূরত্ব। কথা ক্লিয়ার হয়ে গেল, শেষ দূরত্ব। আর সেটা কি? R+H। কারণটা কি বলতো? এইটুকুর পরিমাণ কত? H, আর এইটুকুর পরিমাণ কত? R। তাহলে এই টোটালটার পরিমাণ কত? R+H, R+H। এইটাই আর কি, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, অনেক সময় এই 1/r2 এর মান দেওয়া থাকবে না, কিন্তু তুমি তো জানো যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর উচ্চতাটাও দেওয়া আছে, তাহলে আমি দুইটা যোগ করে দিলেই এই 1/r2 এর মান পাবো। এটা হচ্ছে বুদ্ধির খেলা, যার যত বুদ্ধি বেশি সে তত ভালো করবে। ওকে, এরও কোনো দিন আসেনি আজ পর্যন্ত প্রশ্ন, এই জন্য এরও চান্স দিচ্ছি 1%। ওকে, আর আমি খুঁজেও পাইনি উদাহরণ কোনো বইতে, যদি তোমাদের রিভিশন ক্লাসের সময় পাই তাহলে ওখানে একটা দেখাই দিব। জাস্ট সূত্রগুলো ঠুটস্থ রাখবা। অনেক সময় মানে এমসিকিউতে ডাইরেক্ট বলবে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয় সূত্র কি, নিচের কোনটি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয় সূত্র, ডাইরেক্ট একদম। ওকে, এবার নিচের দিকে আসি। এখনও আসলে কোন জায়গা থেকে সিকিউ আসবে সেই পর্যন্ত এখনো পৌঁছায়নি। ওই যে তোমাদের আনত তল করাইছিলাম না, এই যে আনত তল, এই আনত তল থেকে তোমার সিকিউ মানে প্রশ্ন আসে গ এবং ঘতে, আর পাম্পের ম্যাথ আছে, ওই ক্ষমতা, ঠিক আছে? ওই লাস্টে যেটা করাবো, আজকে তো এই কাজ শেষ করে দিচ্ছি, সামনের দিন শক্তি, তারপরে তোমার হচ্ছে ক্ষমতা, ওই ক্ষমতা থেকে তোমার হচ্ছে সিকিউ আসবে। তাই এখন তোমরা যেন এই করো না যে ভাইয়া তাহলে এই দুইটা ক্লাস আমি করবো না, আমি ক্ষমতার করব, এরকম যেন করো না, তখন বাস খাবা। ওকে, ঠিক আছে, আমরা দেখি ঘূর্ণায়নের ক্ষেত্রে কৃত কাজ। ওকে, ঘূর্ণায়নের ক্ষেত্রে শিখবো। এতক্ষণ তো জাস্ট নর্মাল শিখছিলাম, এখন ঘূর্ণায়নের ক্ষেত্রে কৃত কাজ কেমন? ধরো একটা চাকা, ওকে, একটা চাকা, এই চাকা যখন ঘোড়ার গাড়ির চাকা ঘুরতেছে, তাহলে একটা এই ঘুরতেছে, এই ঘোরার জন্য একটা কাজ হচ্ছে না, তাহলে ওরও তো একটা কৃত কাজ আছে, সেটা হচ্ছে ঘূর্ণায়নের জন্য কৃত কাজ। কথা ক্লিয়ার? ওকে, রেসপন্স করতে হবে, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। না বুঝলে 100 বার বলবা যে ভাই আমি বুঝিনি, কোনো সমস্যা নেই, তুমি বোঝো না বলেই আমার কাছে আসছো, যদি বুঝতে তাহলে আর আমার কাছে পড়তে আসতে না। ওকে, তাহলে কৃতকাজ ঘূর্ণায়নের ক্ষেত্রে, তাহলে কৃতকাজ সমাধান আমরা কি জানি? প্রথমত আমরা একদম নর্মালি চিন্তা করবা, W = Fs জানো না? এইটা না কৃতকাজ নির্ণয় সূত্র?
জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু যেহেতু আমরা এখানে ঘূর্ণায়নের কোনো কথা বলেছি, তাহলে আমরা যখন 4 অধ্যায় করাইছিলাম বা 3 অধ্যায় করাইছিলাম, তোমরা যদি আমার ইউটিউবে ক্লাস করো তাহলে দেখতে পারবা যে ওখানে ঘূর্ণায়নের জন্য আলাদা কাহিনী হয়। ঘূর্ণায়ন যখনই জিনিসটা ঘোরা শুরু করে তখন আমরা তাকে বলি কৌণিক। ওকে, কৌণিক কিছু ব্যাপার স্যাপার আসে তার মধ্যে। তোমরা এসএসসি লেভেলে যে জিনিসগুলো শিখে আসছো সব হচ্ছে সরল রৈখিক। ওকে, মানে রৈখিক জিনিসটা শিখে আসছো, বাট তোমার এখন এসে কৌণিক জিনিসটাও শিখতে হবে। ওকে, তাহলে কৃতকাজ নির্ণয় সূত্রটা কি? W=Fs। এখন তোমরা হায়ার ম্যাথে শিখে আসছিলে না S = কি r θ, শিখছিলে এটা? জি ভাইয়া শিখছি না। জি ভাইয়া। তাহলে সেইটাই আমরা অ্যাপ্লাই করবো। এই যে S = r θ বসাই দিছি আর F = F, জাস্ট মান বসাইছি। ভালো কথা, মান বসালাম। এখন এই যে তোমার এই যে বল আর ব্যাসার্ধ, বল এবং ব্যাসার্ধ, এই বল আর ব্যাসার্ধকে টাউ দ্বারা রিপ্লেসমেন্ট করা যায়। মানে আমার হচ্ছে টাউ, এটাকে টাউ বলা হয়, ঠিক আছে? উল্টো যে এটাকে টর্ক বা টাউ বলে, ঠিক আছে? টাউ এর নাম হচ্ছে টয়াকার রসৌ টাউ, এবং একে বলা হয় কি? একে বলা হচ্ছে টর্ক। কি দ্বারা প্রকাশ করা হয়? টর্কের প্রকাশ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় টর্ক। ওকে, টর্ক। তোমরা যারা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় করবে তারা বুঝতে পারবে এটা। সুতরাং অবশ্যই ওইগুলো করে নিবা, কিন্তু জাস্ট তোমাদের মাথায় রাখো যে এই দ্বারা এই পরিচয়গুলো। এখন তাহলে এই অংশটুকু করে কি লেখা যায়? এইটারে লেখা যায় এইটা। ওকে, তাহলে আর থিটা থাকে, এই থিটা পাশে বসে গেছে। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, একদম শুধু মান বসাইছি আমি, শুধু মান, এইটুকু শুধু মান বসালাম আমি। গেল। এইবার পরের লাইনে আসি। পরের লাইন কি? এই যে এখানে, তাহলে এইটা কি? এইটা টাউ দ্বারা কি প্রকাশ করে? টর্ক। আর থিটা দ্বারা কি প্রকাশ করা হয়? কৌণিক সরণ। দেখো, থিটা দ্বারা তোমরা কি বুঝে আসছো? কোণ শিখে আসছো না? যে কত অ্যাঙ্গেল বা কোণ, এত ডিগ্রি, এইটা শিখে আসছো না? জি ভাইয়া। কিন্তু জি ভাইয়া। তোমরা 4 নাম্বার অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা যারা করছো তারা জানো যে থিটার এইটা হচ্ছে কৌণিক। আমরা যখন কৌণিকটা হিসাব করি তখন থিটা দ্বারা প্রকাশ করা হয় কৌণিক সরণটাকে। আর যখন আমরা রৈখিক হিসাব করি তখন আমাকে বলা হবে থিটা সমান সমান কোণ। সমস্যা নেই কোনো, বুঝতে পারছো? জি ভাইয়া। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো করবা। 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, তারপর 4 নাম্বার অধ্যায়। সবার কি শেষ হয়েছে এগুলা? সবার শেষ না হয়েছে? ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, যাদের শেষ হয়নি, যাদের শেষ হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো। আর যাদের শেষ হয়নি তারা আমার ইউটিউবে প্লেলিস্ট করা আছে সুন্দর করে। দেখো, 2 নাম্বার অধ্যায়ের উপরে আছে 10টা লেকচার। ওকে, 3 নাম্বার অধ্যায়ের উপরে আছে 3টা লেকচার, জাস্ট 3টা, একদিন বসলে তুমি শেষ করে ফেলতে পারবা। 4 নাম্বার অধ্যায়ের উপরে আছে 16টা লেকচার। ওকে, এই 16টা লেকচার করতে তোমার হয়তো 6 দিন লাগবে, 6 দিন সময় লাগবে, বেশি না, সব 1 ঘন্টা করে লেকচার। তারপরে তোমার এই 10টা লেকচার করতে হয়তো 2 দিন সময় লাগবে বা 3 দিন ধরো, আর এইটা করতে 1 দিন সময় লাগবে। হ্যাঁ বলো। ভাই টক দ্বারা কি বোঝায়? টর্ক দ্বারা, ভালো প্রশ্ন করছো। ওকে, টর্ক, এই দেখো এইটা দ্বারা ঘুরতে, এটা এই যে জিনিসটা আমি আরো ভালো করে বোঝাই। এই যে তুমি একটা বস্তু এখানে রাখছো, ঠিক আছে? এই বস্তুটা এই দিকে যাচ্ছে, মানে সরল রেখাপথে যাচ্ছে, ঠিক আছে? একদম সরল রৈখিক, ঠিক আছে? তোমার এই যে আলোচনাটা হবে এটা সব রৈখিক সূত্র অ্যাপ্লাই হবে। বাট যখন একটা বস্তু ঘুরতেছে তখন এই পাশটা ঘুরবে না, এই পাশটা হ্যাঁ। এই যে ঘুরতেছে প্রত্যেকটা কোণ এক একটা অ্যাঙ্গেলে ঘুরতেছে না? এই জায়গায় একরকম কোণ হচ্ছে, এই জায়গায় একরকম কোণ হচ্ছে, এই জায়গায় একরকম কোণ হচ্ছে, এই জায়গায় একরকম কোণ হচ্ছে। এই যে টোটাল যে সিস্টেম, মানে যখনই তুমি একটা ঘুরাচ্ছ কোনো বস্তুকে, ওইটা টর্ক দ্বারা নির্ণয় করা হয়। ঘুরাচ্ছ, সেই ক্ষেত্রে কোনো কিছু যদি নির্ণয় করতে যাও তাহলে টর্ক লাগবে, বুঝছো? ভাইয়া ওখানে যে টাও থিটা লিখছেন হুম। ওইটা ওই যে টাও ইকুয়াল টু এফ ডি এর বদলে আর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটাই ধরেন কোনো সমস্যা নেই, আপনি যেটাই মান ধরেন কোনো ব্যাপার না। ওই যে আমি বলি না যে আমার নাম কি বলো তো? আমার নাম হচ্ছে পিয়াল। তোমাদের উদাহরণ দিয়েছিলাম যারা পুরনো, তোমাদের কাছে আমার নাম পিয়াল, ঠিক আছে? সরি, আমার কাছে, আমার পরিবারের কাছে পিয়াল। এইবার তোমরা আমাকে কি ডাকো? স্যার। আর আমার বন্ধুরা আমাকে ডাকবে ওই পাগল, এদিক শুনে যা। ওকে, পাগল বলে ডাকবে। তাহলে আমি পিয়াল, আমি স্যার, আমি পাগল, মানে এক এক জায়গায় যাচ্ছি, আমাকে এক এক নামে ডাকা হচ্ছে, বুঝছো? এইটা হচ্ছে সিস্টেমটা এরকম।
যে তুমি এক এক জায়গায় যাচ্ছ, এক এক রকম জিনিস দেখা হচ্ছে, কিন্তু জিনিসটা তো একই, মান তো সেম আসবে, তাই না? তাহলে দেখো এই যে টাও, এটা টর্ক আর এটা হচ্ছে কৌণিক সরণ, গেল, ভালো কথা। এইবার টর্কের ক্রিয়ায় এই টর্ক বাবাজি ক্রিয়া করতেছে করে চাকার এন সংখ্যক, ধরো সাপোজ 10, 20 যে কয়টা বার, কোনো ব্যাপার না, বলে দিতে পারে, সংখ্যক আবর্তন সম্পূর্ণ হলে কৃত কাজ নির্ণয় সূত্র কি? সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 2 পাই τn। এন এর মান, এনটা কি? এই যে চাকার এন সংখ্যক আবর্তন। আমি যদি বললাম একটা চাকা আছে, এই চাকাটা 120 বার ঘুরেছে, 120 বার, ওকে, তাহলে আবর্তন মাইনাস কতবার? 120 বার না? তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 120। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আর এখানে আপনার এই টর্কের মানে টাওয়ের মানটাও দেওয়া থাকবে, দিয়ে জাস্ট আপনাকে নির্ণয় করতে বলবো। ভাইয়া যদি না দেওয়া থাকে তাহলে তো বের করে নিতে হবে না সূত্র না, দিয়ে। হ্যাঁ, আপনি ওই যে 4 নম্বর অধ্যায় যেভাবে টাও বের করে আসছেন ওইভাবে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? কিন্তু এই অধ্যায়ে যদি প্রশ্ন এই সূত্র থেকে আসে তাহলে অবশ্যই টাওয়ার মান দিয়ে দিবে, ঠিক আছে? অবশ্যই এই আল্লাহর বান্দার মান দিয়ে জি দিবে, ভাইয়া। ওকে। আর এটা আসার পার্সেন্টেজ হচ্ছে 1%-এরও কম, যদি বলতে পারেন 0.1%, ঠিক আছে? কেন আসে না এখান থেকে কোশ্চেন? কোনোদিনই আসে না, কোনোদিনই না, কিন্তু আমি শিখাই রাখছি। কারণটা কি? প্রশ্ন আসে না, যদি চলে আসে, কারণ আমি তো প্রশ্ন করবো না, আপনাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন কি আমি করবো না? তাহলে যদি এমসিকিউ হ্যাঁ এমসিকিউ যদি চলে আসে তখন তুমি তো আমার গালাগালি দিবা বসে বসে, যে পিয়াল ভাই কি করাইলো, একটাও কমন পড়লো না, একটা কিছু আসে না। এই জন্য ভাই আমি যাতে গালাগালি না খাই, এই জন্য আগের থেকে সব করে রাখতেছি। ভাইয়া এই জায়গায় এন সংখ্যক আবর্তনটা এইটা না আমি বুঝি নাই, একটু ওকে, আবার যদি ঠিক আছে, বলেন। ঠিক আছে, ওকে। এইটা একটা চাকা, ওকে, ঠিক আছে, চাকা না, এটা হচ্ছে ফ্যান। আপনার মাথার উপর সিলিং ফ্যান আছে না? জি সিলিং ফ্যান। এখন আমি আপনারা বললাম এই সিলিং ফ্যানটা ঘুরেছে 120 বার, ওকে, 120 বার ঘুরেছে। তাহলে এইবার দেখেন এই পাখা কয়বার ঘুরেছে? আবর্তন করেছে, আবর্তন মানে ঘোরা, আবর্তন মানে কি? ঘোরা, ঘুরতেছে। তাহলে কতবার? 120 বার। কথা ক্লিয়ার? 120 বার। হ্যাঁ সেইটাই, সেটা, জি ভাইয়া। ওকে, এইটা, তাছাড়া কিচ্ছু না। ঠিক আচ্ছা আছে, ভাইয়া। ওকে, চলো এবার আমরা নিচের দিকে আসি। এই যে আরো ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের বলছিলাম মেসেঞ্জার গ্রুপে যারা ছিলা, যে আজকে ইট নিয়ে আসবা, ঠিক আছে? এই সবাই ইট চেনো তো? যে বলবে যে চিনি না ওইটারে মায়ের আছে, ওকে। যে চেনো না সেটা ওই ওই দেয়াল আছে না তোমার সামনে দেয়াল, ওই দেয়ালে যে মাথা এরকম ঘা দাও, দেখে নে ইট ওই বের হয়ে আসবে না, বুঝছো? যাই হোক, এবার দেখো তাহলে এখানে ইট রাখা হয়েছে 1টা 2টা 3টা 4টা, মানে একটা পিলার গঠন করা হচ্ছে, মানে একটা স্তম্ভ, ওকে। স্তম্ভ চেনো তো? একটা হ্যাঁ ভাইয়া। সোজা করে একটা প্লার গঠন করা হচ্ছে, একটা দেওয়াল বানানো হচ্ছে। সেই দেওয়াল বানাতে এরকম ইট সাজাচ্ছে, একটার উপরে একটা, একটার উপরে একটা। খুবই ইন্টারেস্টিং জিনিস, তুমি খুবই মজা পাবা জিনিসটা করে। যদিও এটা এমসিকিউতে আসে, সিকিউতে খুব কম পরিমাণ, খুব কম, এমসিকিউতে বেশি আসে। এইসব টপিকগুলোতে দেখবে যে বেশি করে এমসিকিউ আসতেছে, বাট ওই ক্ষমতা, তারপরে গতিশক্তি, বিভব শক্তি, এই জায়গা থেকে সিকিউ বেশি আসে। সমস্যা নেই, সবই বলে দেবো কোন জায়গা থেকে কি আসবে। এখন দেখি, পাথর দিয়ে স্তম্ভ তৈরি করতে কৃত কাজ। পাথর বলতে পারে, বা ইট বলতে পারে, বা কাদামাটি, যা বলুক না কেন, বলবে যে স্তম্ভ তৈরিতে কৃত কাজ কত, সেটা হিসাব করতে হবে। মানে এই যে একটা সাপোজ এখানে একটা ইট আছে, এখানে একটা ইট আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এই সবগুলোরে সাজাইছি, ওকে। এইটারে এখানে দিয়েছি, এইটারে দিয়েছি, এইটারে দিয়েছি, এইটারে দিয়েছি, দিয়ে সাজাইছি, বুঝতে পারছো? দিয়ে এরকম একটা প্লেয়ার বানাইছি। এখন এইটা যে বানালাম, ওই যে তোমাদের ধরো একজন তোমাদের দিন মজুরি তোমাদের বাড়ি কাজ করতে আসছে, কারণ তুমি বললা যে আমাদের একটা নতুন রুম বানাতে হবে, ওইটার হচ্ছে দেওয়াল মানে গেথে বানাতে হবে। এখন ওই যে রাজমিস্ত্রিটা বা ওই যে দিন মজুরিটা যে তোমার কাজটা করলো, ওই কাজটা আমরা নির্ণয় করতেছি, বুঝতে পারছো? এখন কেউ যেন কাজ করতে আসলে আবার জি ভাইয়া। তুমি যেন আবার হিসাব করতে যাও না। হ্যাঁ, হিসাব করতে পারবা, ঠিক আছে, হিসাব করতে পারবা, বাট তুমি যদি করতে যাও আর সে যদি জানতে পারে, তাহলে তোমারে বলবে যে এ শিওর পাবনাই, এর বাসা হচ্ছে পাবনাই, ঠিক আছে? কিন্তু কারণ সে তো জানে না যে কি কাজ করতেছি, কিন্তু তুমি অ্যান্সার বের করতে পারবা কোনোদিন যদি মানে সম্ভব হয়, তাহলে অ্যান্সার বের করেও, ঠিক আছে? ওকে, এখন তাহলে বেশি গল্প না করে আমরা চলে আসি পড়াশোনায়। আমরা অনেক পক পক করি,
এর জন্য অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু, আমরা যেহেতু কাজ নির্ণয় করবো সুতরাং সে যে কাজই হোক ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ডাব্লিউ ইকুয়াল টু প্রথম ইটের কাজ, দেখো এগুলো কিন্তু সব আমি লিখেছি, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো বইতে কিছুই নাই, জাস্ট আমার নিজের মতো করে আমি জাস্ট লিখছি। প্রথম ইটের কাজ, এই ইটের কাজ, ওকে, এই ইট এই জায়গায় বসাতে একটা কাজ হয়েছে না? সাপোজ তুমি এখানে একটা দেয়াল বানাচ্ছ, মানে এর উপরে স্তম্ভ বানাবা, ঠিক আছে, ইটটা এই জায়গায় আছে, এখন এই জায়গাতে তুলে নিয়ে যায় তো এখানে বসাবা, তাই না? তাই এখানে তো একটা কৃত কাজ হবে না? এই ইটটা এখানে ছিল, এখানে নিয়ে আসলা, এটা কাজ হয়েছে না সেইটা? তাহলে সেটা জি ভাইয়া। প্রথম ইটের জন্য কাজ। তারপরে সেম ভাবে দ্বিতীয় ইটটা ছিল এই জায়গায়, তৃতীয় ইটটা ছিল এই জায়গায়, চতুর্থ ইটটা ছিল এই জায়গায়, তাহলে এবার দ্বিতীয় ইটের জন্য কাজ, তৃতীয় ইটের জন্য কাজ, চতুর্থ ইটের জন্য কাজ, এইভাবে এনতম। যদি তোমাকে বলে যে 100টা ইট গাঁথতে হবে বা 100টা ইট নিয়ে কাজ করতে হবে, তখন তুমি সেই 100টা লিখবা, ঠিক আছে? ওকে, এইভাবে। এখন তাহলে আবার লিখি যে ডাব্লিউ ইকুয়াল টু এ ডাব্লিউ ইকুয়াল টু, ওকে। এখন দেখো যে প্রথমেই যে ইটের কাজ কত, ওকে, আমরা প্রথম ইটের কাজটা দেখি। তুমি বলো তো প্রথম ইটে কি কোনো কাজ হয়েছে কিনা, তুমি আমাকে বলো। এই ইটটা, এই ইটের আমি বলতেছি কোনো কাজ হয়নি, ঠিক আছে, আমি বলতেছি কোনো কাজ হয়নি। কারণটা কি? কারো মাথায় কি আসতেছে যে কেন কাজ হয়নি ভাইয়া? এখানে কাজ হয়নি এই কারণে, কারণ ত্বরণ 0। আপনি ওইটাও বলতে পারেন, আপনি আবার এইটাও বলতে পারেন যে ভাইয়া দেখেন, এই স্পিকার অফ রাখো, আপনি দেখেন যে ভাইয়া প্রথম যে ইটটা নিয়ে আসছে, ঠিক আছে, এই ইটের উচ্চতা 0। আমরা কাজ ইকুয়াল টু এটা, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, আমরা তল থেকে হিসেব করব, উচ্চটা এই তল থেকে, ঠিক আছে। আপনি এইটা পড়ছেন, এই যে এই জিনিসটা আমি আবার দেখাই, কতদিন দেখাচ্ছি এটা। এই বস্তুটা যখন এই অবস্থানে থাকবে, তখন কি বিভব শক্তি কত হবে বলেন তো? 0। জিরো। কেন জিরো? কেন জিরো হবে? কেন? ওর উচ্চতা 0 হচ্ছে তাই, উচ্চতা 0 হচ্ছে তাই। এইবার আপনি সেম টু সেম জিনিস ভাবেন, সেম টু সেম জিনিস, এটা সেই বস্তুরে মনে করেন, তাহলে যে সবার নিচে থাকতেছে তার কোনো উচ্চতা নাই, কারণ সে মাটির সাথে লেগে আছে, ওকে। আমরা উচ্চতা যা হিসেব করি, আমরা ওর তল থেকে হিসেব করি, ইটের উচ্চতা এর তল থেকে, এর তল উপর থেকে না, বুঝছেন? এবার আপনি বলবেন ভাইয়া জি ভাইয়া। আপনি তো এখানে উপর থেকে একটা উচ্চতা দেখাই দিছেন, এটা কি জিনিস? আমি বলবো ওটা কি জিনিস, কিন্তু আপনার যে উচ্চতা হিসেব করা হবে এই তল থেকে হিসেব করা হবে, তাহলে এখানে উচ্চতা ইকুয়াল টু 0 না? তাহলে কাজের সাথে সূত্র আমি এটা কিন্তু লেখা যায় mgh, ওকে। এখন আমি এখান থেকে ভর আছে সাপোজ ইন্টু জিও আছে, কিন্তু এর সাথে যদি 0 গুণ করি তাহলে কত আসতেছে? 0 না? এই জন্য কাজ, এই দেখো প্রথম এটার জন্য কাজ 0। কথা ক্লিয়ার গেল? ইন্টারেস্টিং জিনিস, ভালো করে বুঝবা। এইবার দ্বিতীয় কত পর্যন্ত ক্লাস ডিউরেশন যাবে আর 15 মিনিট, আর 15 মিনিট পড়াবো, তারপরে ছুটি দিয়ে দিব, ওকে। এইটা দিয়ে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়ে আমাদের কাজ খতম। কালকে থেকে আমরা সামনের দিন থেকে হচ্ছে শক্তি পড়ানো শুরু করব, তারপর দিন শক্তি মানে 2 ক্লাস নেব, শক্তি শেষ করব, করে এবার আমরা হচ্ছে ক্ষমতা ধরবো, করে এইভাবে আমাদের চ্যাপ্টার শেষ। আমি যেভাবে করালাম তুমি কোনো জায়গায় এরকম মানে ফিলিং পাবা না, কারণ হচ্ছে তারা কাজের সাথে শক্তি মিলাবে, শক্তির সাথে পাওয়ার মিলাবে, হ্যান ত্যান এরকম করবে, কিন্তু আমি জানি যে তোমাদেরকে কিভাবে পড়ানো উচিত, যাতে তোমাদের মাথায় থাকে। তোমার মাথায় থাকবে না যে ভাইয়া প্রথম কি পড়াইছিল? শক্তি পড়াইছিল, না সরি কাজ পড়াইছিল, তারপরে শক্তি, তারপরে ক্ষমতা। আমার 3টা ভাগে ভাগ করেছি আমি অধ্যায়টাকে, ওকে। পড়াশোনাটাকেও এরকম 3টা ভাগে ভাগ করে নিবা, ওকে। দেখো যে তাহলে প্রথম ইটের জন্য কাজ কি? 0। এইবার দ্বিতীয় ইটের জন্য কাজ, তাহলে বলো তো এই যে দ্বিতীয় ইটের এইটার উচ্চতা কোন জায়গাতে ধরবো? এর তল থেকে। তাহলে দ্বিতীয় ইটের তল কোনথায়? এথায় না? এখানে। তাহলে এখানে উচ্চতা কি? এইচ না? একটা ইটের উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই যে এই তল থেকে যে উচ্চতাটা এটা নিচে পর্যন্ত, এটা হচ্ছে এইচ। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এইচের মান হচ্ছে এইচ। ওকে আমি আবার বোঝাচ্ছি। দেখো একটা কথা, দেখো আমরা এই ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে বিবেচনা করবো যে শুধু এই ক্ষেত্রে যখন আমরা উচ্চতা, এখানে কিন্তু অনেকে এই ভার কেন্দ্র নিয়ে কথা বলবে, ওকে। এই ভার কেন্দ্র এইগুলো নিয়ে কথা বলবে, আমি এত কঠিন করতে যাচ্ছি না, তোমাকে যত সহজভাবে বোঝানো যায়। এই যে ইট না, এই ইটের উচ্চতা সবসময় নিচের এই তল থেকে হিসাব করবা,
তল থেকে হিসাব করব, তল থেকে। তা বলো, এ তো মাটির উপরেই আছে, তাহলে এর কি কোনো উচ্চতা আছে প্রথম ইটের জন্য? না, এই জন্য প্রথম ইটের জন্য উচ্চতা এইচ ইকুয়াল টু 0। কিন্তু যখন আমি এই যে হলুদ ইটের নিয়ে কথা বলতেছি, মানে দ্বিতীয় ইটটা, তখন এর তল কোনটা বলো তো? এই যে এখানে না, এইটা এই বরাবরের তল, তাহলে এইটা তো একটা উচ্চতায় আছে, তাহলে সেটা হচ্ছে এইচ। ওকে ওকে, জি ভাইয়া। সেটা হচ্ছে আমরা এইচ। এইবার তাহলে কাজ নির্ণয় সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এখন এইচ এর মান তো এইচই, তাহলে এম জি এইচ। কারণ কি, এইচ সমান সমান তো এইচই পেলাম। আবার যেন কেউ এইচ এইচ 2h করে দিও না, বা এইচ স্কোয়ার এরকম করে দিও না যেন, ঠিক আছে? তাহলে দেখো দ্বিতীয় ইটের জন্য কাজ, এই দেখো এম জি এইচ, ঠিক আছে? এই যে এখানে পেলাম এইচ, আর এখানে কি ছিল? 0h। কথা ক্লিয়ার? বোঝো কিন্তু, কথা বুঝতে পারছো? তাহলে এবার পরেরটা কি হবে বলো? 2h। 2h। ধরো সাপোজ এটা 0h, এটা 1h, এটা 2h, তারপর এটা কি হবে? 3h। কথা ক্লিয়ার? এই দেখো পরেরটা কি বসাইছি? 2h, তারপরটা কি বসাইছি? 3h। যত যাবে তুমি যত উঠাবা উঠাও, কোনো সমস্যা নেই। ইটি গাতো। এই পরেরটা কত হবে? 4h, তারপরটা কত হবে? 5h। এই দেখো যাইতেই থাকবে। কিন্তু একটা জিনিস দেখো, যখন 2 নাম্বার ইটে রয়েছি তখন 1 লিখতেছি, যখন 3 নাম্বার ইটে রয়েছি তখন 2 লিখতেছি, যখন 4 নাম্বার ইটে আছে তখন 3 লিখতেছি, মানে এক করে কম, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি চলো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, এবার টোটাল এর মধ্যে থেকে কি কমন যায় বলো তো? এমজিএইচ কমন যায়। এই যে এমজিএইচ কমন নিয়েছি, তাহলে বাকি থাকে কি? এ দেখো প্রথমটা থেকে জিরো থাকে, 0 দিলাম। তারপরে কি এমজিএইচ নিয়ে নিছি, তাহলে 1 থাকে, 1। তারপরে কি থাকে? 2 থাকে, এই যে 2। তারপরে কমন নিলে কি? এমজিএইচ কমন নিলে 3 থাকে। এইভাবে চলতে থাকবে। তাহলে কত চলতেছে দেখো, এইটা হচ্ছে 4 নাম্বার ইটের জন্য, 4 নাম্বার। ওকে, 4 নাম্বার ইটের জন্য। এখন এই 4 নাম্বার ইটের জন্য 3, তাহলে 5 নাম্বার ইটের জন্য কত হবে বলো তো? 4। 4, মানে এক করে কমতেছ না? তাহলে আমরা লিখতে পারি না n - 1? হ্যাঁ ভাইয়া। কারণ আমরা n এর মান যদি 5 দিই আর 1 মাইনাস করি তাহলে 4 আসে। এরকম জিনিস হচ্ছে এই। ওকে চলো, তাহলে এই টোটাল লাইনটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসছে। ভালো কথা। এইবার পরের লাইনটা দেখো, এইটা ডাব্লু, এই যে বসাই দিলাম এমজিএইচ বসাই দিলাম। এখন 0 1 2 3 এইভাবে চলতেই আছে। আর এই টোটালটারে ধরো n। ওকে, এই টোটাল ধরো n। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা তোমরা সে ধারার ওই সময় করে আসছো না এসএসসিতে? জি ভাইয়া। তাহলে সূত্র কি ছিল বলো তো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইটা সূত্র। এই যে এই টোটাল এই অংশটা সূত্র হচ্ছে এই যে এইটা, সেটা দিলাম। ভালো কথা। আর এই অংশটারে কিন্তু আমরা n ধরেছি, ঠিক আছে? কারণ কি ছিল? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এই যে 0 1 2 3 এগুলো সব স্বাভাবিক সংখ্যা, আর সেটা কোন পর্যন্ত যাবে? n সংখ্যক। কিন্তু এখানে তো n - 1 দেওয়া রয়েছে, এই জন্য টোটালটাকে n ধরে নিলাম। মানে আমি কীরকম করেছি বুঝতে পারছো? যে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে চলতে থাকবে। সেটা হচ্ছে n পর্যন্ত গেলে আমরা এই সূত্রটা লিখতে পারি, এই যে এইটার জন্য, তাই না? কিন্তু এখানে কি আসলে n আছে? এখানে n নাই, n - 1 আছে, 1। এই জন্য আমরা এটাকে n ধরে নিব। ওকে চলো, এবার পরের লাইন দেখি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারিস? ওকে, কারো বুঝতে সমস্যা হয়েছে? জি ভাই। ওকে, না বুঝতে পারলে অবশ্যই বলবো আমাকে। দেখো তাহলে আমি এবার মান বসাবো। n এর মান কি বসাবো বলো তো? n - 1। কারণ কি এই যে এই টোটালটারে আমরা n ধরেছি, এই টোটালটারে n ধরেছি, ঠিক আছে? বুঝতে সমস্যা হলে বলবা। এইবার এই n এর মান এই যে এখানে বসালাম n - 1, ঠিক আছে? এবার এই n এর মান n প্লাস 1 বসালাম। কেন বলো তো? হ্যাঁ, ওই তো n+1 উপরে দেওয়া আছে আর -1টা পাশে দিয়ে দিয়েছেন ব্র্যাকেট হ্যাঁ, দিয়ে। এই যে এইটা আমরা -1 যে ব্র্যাকেটটা দিছি না, এই জন্য প্লাস হয়েছে। কথা ক্লিয়ার? যদি আমার ব্র্যাকেটটা না থাকতো তাহলে এইটাও মাইনাস হয়ে যেত। বুঝছো? জি ভাইয়া। ওকে, এইবার আরে এইভাবে দেখো, আমি আবার বোঝাই। যদি মাইনাস বাইরে থাকে তাহলে ভিতরের চিহ্ন কি হয়ে যায়?
যদি প্লাস থাকে তাহলে সেটা কি হয়, মাইনাস হয়ে যায় না? এই জন্য আসলে ছিল কি, আসলে ছিল তো এখানে মাইনাস, ছিল তো মাইনাস, বাট মাইনাস যেহেতু বাইরে আছে, সুতরাং এইটা কি তোমার, সরি আমি আবার বুঝাই, দেখো এইটা ছিল তো মূলত মাইনাস, কারণ n মাইনাস এই যে n-1টা বসাচ্ছিলাম। এখন বাইরে যেহেতু একটা মাইনাস আছে, সেই জন্য কি করতে হবে, আমার ভিতরেও প্লাস করে দিতে হবে, তাছাড়া কিচ্ছু না। ওকে, এই যে n সমান n-1 বসিয়ে এটাও লিখে দিয়েছি পাশে সাইড নোটটা। এইবার লাস্টে কি লেখা যায় দেখো, এই -1 আর এই +1 কাটিয়ে যায় না? জি ভাইয়া। তাহলে উপরে কি থাকে, এই দেখো n-1 ইন্টু কি থাকে, এখানে n পড়ে থাকে, সেই n এখানে ডিভাইডেড বাই 2, এটা থাকে না? ওকে, দেখো সেই জিনিসটা এখানে লিখছি যে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, তাহলে এই যে টোটালটা পেলাম গেল। এইবার লাস্টে আমরা কি বলতে পারি, যে পাথর দিয়ে স্তম্ভ তৈরি করতে কৃত কাজ, সেটা হচ্ছে W = n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু mgh, আমরা সাজাই লিখলাম, এটা হচ্ছে শর্টকাট। ওকে, তুমি ডাইরেক্ট এটা ইউজ করতে পারবা MCQতে। আর যদি তোমার সিকিউতে কোনো দিন আল্লাহর রহমতে আসবে না, তারপরেও যদি চলে আসে যদি স্যাররা একটু পাকনামি করে কলেজের পরীক্ষাতে চলে আসে, যেসব কলেজে তোমাদের বোর্ডের পরীক্ষা মানে বোর্ড প্রশ্ন ফলো করে না তাদের আসে, যদি চলে আসে একদম এই জায়গা থেকে এটা ঠুটস্থ মারবা একেবারে। তুমি তো জানলা যে কি করলাম প্রথমে, এই বলো তো এটা কত, এটার সাথে 0 গুণ হবে, এইচ কত গুণ হবে পরেরটার সাথে 1, তারপরটার সাথে 2, তারপরটার সাথে 3, তারপরটা 3। হ্যাঁ, এইভাবে মনে রাখবা। এইগুলো হচ্ছে শর্টকাট জিনিস, এই জিনিসগুলো তোমাকে পড়াশোনাটাকে সহজ করবে। কিন্তু আমি যদি এখন বলতাম এখানে ভার কেন্দ্র আছে, এখানে ভার কেন্দ্র আছে, এখানে ভার কেন্দ্র আছে, এই ভার কেন্দ্রর মান হচ্ছে h/2 আর উপরেরটা হচ্ছে h/2 আর দুইটা এইটা মিলে একটা h হয়, এত কাহিনী করতে গেলে প্রত্যেকটা জিনিসে যদি আমি একটা ইটের জন্য 3টা বের করলাম, প্রত্যেকটা ইটের জন্য যদি 3টা করে এরকম বের করা লাগতো, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না? কিন্তু পাশের জন্য আবার এগুলো লিখতে যাও না, পাশে লিখবে না, জাস্ট তুমি রাফ, তোমার ব্রেনটা রাফ হবে। ওকে, এই রাফটা কিন্তু খাতায় হবে না, তোমার ব্রেনটা হবে। ওকে, ব্রেনটা রাফ করতে পারো সবাই? একটু পারি ভাইয়া, একটু, বাট তোমার ক্যালকুলেশনটা ওইভাবে বাড়াতে হবে। দেখবা যে আমার হচ্ছে ক্যালকুলেশনে হচ্ছে ভিডিও দেওয়া আছে ওই যারা SSC 24 এর জন্য। ওকে, SSC 24 এর জন্য আপাতত তুমি এইগুলো দেখতে পারো, ঠিক আছে? এগুলো দেখে নিবা, তোমার হচ্ছে খুব কাজে দিবে, তোমার ক্যালকুলেটর লাগবে না। এই যে হিসাবগুলো করলা না, এই যে হিসাবটা এখানে মান বসাও, n এর মান ধরে সাপোজ বসাবা, এখানে যে মানটা আসবে তোমার ক্যালকুলেটর লাগবে না, এমনি তুমি মুখে মুখে করতে পারবা, বুঝছো, ক্যালকুলেটর ছাড়া। ওকে, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ইউটিউবে প্লে লিস্ট করা আছে আমাদের চ্যানেলে, দেখবা। ওকে, সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? কোনো সমস্যা কারোর? ওকে, চলো তাহলে একটা উদাহরণ দেখে ফেলি। এই ধরনের উদাহরণ আছে, আমার একটা কোশ্চেন আছে, বলে ফেলেন। ধরেন 10টা ইট দিয়ে দিল, তখন তো 9টা হবে, তাই না? হ্যাঁ, তো আপনি তো n-1 এর মানটা বসাইছেন, তো n এর জায়গায় আমরা কি বসাবো, 10 বসাবো না 9 বসাবো? ওকে, উত্তরটা আপনি পরের উদাহরণটা করলে বুঝতে পারবেন। উদাহরণটা করেন, তারপরে আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার প্রশ্ন এখন আপনার আছে কিনা নাকি মানসির হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, দেখেন আপনি নিজে নিজে উত্তর পাবেন। এখন এন দ্বারা কি বোঝাচ্ছে, মোট পাথরের সংখ্যা। সাপোজ এখানে বলছে 10টা পাথর আছে। ওকে, তাহলে এন এর মান কত বলো তো? 10। এই হচ্ছে প্রতিটা পাথরের উচ্চতা, প্রতিটা পাথর। ধরো এই এইসের মান, যে কোনো একটা এইসের মান দিয়ে দিবে। ওকে, যে কোনো, যে একটা ইটের উচ্চতা ধরো 10 মিটার, তাহলে কি ওই প্রত্যেকটা ইটের উচ্চতা 10 মিটার করে না? কিন্তু তাই বলে আবার যোগ করতে যায় না, জানো, ডাইরেক্ট আমরা হচ্ছে এই যে এইচটা, এই যে 10 মিটার দিয়ে দেবে, ওইটা কিন্তু আমরা এই এইচের মান। ওকে, এই এইচের মান মানে জাস্ট এখানে 10 গুণ করে দিবা। ওকে, গেল। তারপরে এম কি, প্রতিটা পাথরের ভর, ইট বা পাথর যেটাই বলো না কেন তার ভর, প্রতিটা, কিন্তু সবগুলো না, আবার সবগুলো যোগ করতে যায় না। দেখো এখন উদাহরণ দেখি, একদম কনসেপ্ট ক্লিয়ার ক্রিস্টাল হয়ে যাবে। প্রতিটা মার্বেল পাথরের খণ্ডের উচ্চতা 4 মিটার, বলো এইটা কার মান? এইচের মান। হ্যাঁ, এবং ভর 5 কেজি, বলো এটা কিসের মান? এম এর মান। এরূপ 50টি পাথর, বলো এইটা কি জিনিস, কার মান? এন এর মান। দিয়ে স্তম্ভ তৈরি করতে কৃত কাজ কত হবে? পানি না,
সবগুলোর কিছু মান হ্যাঁ দেওয়া জি আছে। ভাই। এই যে আমরা সূত্রটা বুঝি না কি হয়েছে। ভাইয়া এখানে আবার এমজি স্টেপ পেছনে দিছেন কেন? আপনি ওইখানে তো সামনে দেন। সামনে ওকে ছিল ওকে না। ওকে 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 সামনে দেন। আপনি যদি এরকম লিখতে চান এম জি এইচ ইন্টু এন, সরি কি লিখলাম, যাই হোক দাঁড়ান আমি লিখে দেখাই আপনারে। আপনি লিখতে যাচ্ছেন এরকম যে ভাই আপনি এরকম লিখবেন ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ এগুলো ইন্টু লেখা লাগবে না, ওই উপরে দাগ দিয়ে দিলেই তো হয়ে গেল। এন এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। কোনো সমস্যা নেই, ভাই একই তো হলো ভাই। একই জিনিস একই জিনিস একই জিনিস। আপনি 3 গুণ 2 করেন কত আসে বলো? 5 5 আসে তাই না? 5 আসে না? আরে না 5 তোমরা পারো, 6 আসে। তোমরা পারো না। ওকে 5 আসে তাই তো, 5 আসে। আর 2 গুণ 3 করলে এইবার আসে হচ্ছে 6। দেখছো আমি কত পারি? বিষয়টা হচ্ছে এরকম যে তুমি আগে তোমার ক্যালকুলেটর কিন্তু তা বোঝে না যে তুমি কোনটা আগে আছে কোনটা পরে আছে। ক্যালকুলেটর মতো হিসাব করবে ভাই, তুমি যা ইনপুট দিবা আউটপুট সেম আসবে। ওকে, তাহলে এইবার জাস্ট তুমি মান বসাই দাও। এন এর মান হচ্ছে 50 ডিভাইডেড বাই 2 দিবা। এম এর মান হচ্ছে কত? 5 কেজি। জি এর মান হচ্ছে 9.8 ব্যবহার করবা, 81 ব্যবহার করবা না কিন্তু। এইটা আমি একটু ক্লিয়ার করে দিই। যা ব্যবহার করবা ইন্টারমিডিয়েটে 9.8, অ্যাডমিশনে গিয়ে এই জি এর মান 10 ব্যবহার করবা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জীবনে কোনোদিন ইন্টার লাইফে নাই, বুঝি না। আরেকবার একটু বুঝান। ওকে 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 আপনি এখানে গিয়ে ঠিক আছে। জি এর মান অনেকেই 9.81 ব্যবহার করে, অনেকেই 9.8 ব্যবহার করে। আবার জি এর মান কেউ কেউ 10ও ব্যবহার করে। এখন আমি আপনাকে বলি সবগুলোই কিন্তু সঠিক আছে, এখানে সবগুলোই সঠিক। এখন আপনি বলবেন ভাইয়া কি বললেন 10 কীরকম করে ভাই? ঠিক আছে, আপনার আমি বললাম বোন আপনাকে আমি 1000 টাকা দিব, ওকে? আপনি আমার ভাই হিসাবে আপনি 981 টাকা ফেরত দেবেন, ঠিক আছে? আপনার কি আহামরি লস হবে বলেন তো? না ভাইয়া। আপনি মনে করবেন যে ধুর গরিব মানুষ তো, ভাই তো গরিব মানুষ, বড় ভাই এখন গরিব মানুষ, এখন দিয়ে দিন 9 টাকা আমার লস হচ্ছে, জাস্ট 9 টাকা, কোনো ব্যাপার না, তাই না? তা বিষয় হচ্ছে এখানে 0.9 লস হচ্ছে আমাদের, 0.9, আর ওইটা কোনো ব্যাপারই না আমাদের ক্যালকুলেশন ক্ষেত্রে। এই জন্য তোমরা এইচএসসির ক্ষেত্রে, এইচএসসি মানে পরীক্ষা দিয়া পর্যন্ত 9.8 এটা মনে রাখবা, ওকে? 9.8 এটা ছাড়া আর কিচ্ছু যায় আসে না। 9.81ও না, এই যে 9.81 এটাও ইউজ করবা না। তারপরে কিন্তু ভাইয়া অ্যাডমিশনে গিয়ে 10 ব্যবহার করব কেন? কারণ আপনার মানে 9.8 ওকে ওকে ব্যবহার ওকে করলে ওকে তো ওকে হয়। ওকে আপনাকে আমি বললাম 2 গুণ 10 কত হয় বলেন তো? 20। আপনাকে যদি আমি বলি 2 গুণ 9.81 এইবার হিসাব করেন তো কিরম পারেন? আপনি তো 9 গুণ লিখছেন। আমি 2 লিখছি, এখানে 2 2 এখানে 2। ও নিচের দাগটা হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবার 2 গুণ 9.81 একটু ক্রিটিক্যাল হয়ে গেল না? একটু ক্রিটিক্যাল। কি করতে হবে? হ্যাঁ ভাইয়া। 2 ইনটু জি ভাইয়া। এই পয়েন্ট ওঠানোর জন্য উপরে 981 লিখলাম, ওই দশমিক ওঠানোর জন্য হচ্ছে নিচে 1 দিলাম, তারপর দশমিকের জন্য 2টা শূন্য দিলাম। এই এবার করো, এই দিয়ে ভাঙো 50, এবার এই 50 দিয়ে আবার এটা কাটাকাটি করো, ওই ঠিকই প্রায় সামথিং আসবে না। এই জন্য আমরা অ্যাডমিশনে এই 10 ব্যবহার করি যাতে ক্যালকুলেশনের হিসাব ঠিক হয়। কথা ক্লিয়ার? ভাইয়া জি ভাইয়া। নিয়ে যাওয়া যায় না বুঝি না। অ্যাডমিশনে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না? বুয়েটে পারবা, ওকে? ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে তোমার ক্যালকুলেটর ইউজ আছে। ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ওকে? এখানে ক্রস, তারপরে ডিউ বলো মানে ভার্সিটি অ্যাডমিশন, এখানে কোনো তোমার হচ্ছে নিতে দেয় না ক্যালকুলেটর। এই জন্য আমি বলতেছি আমার ইউটিউবে প্লেলিস্ট করা আছে, ওই হ্যান্ড ক্যালকুলেশনগুলো দেখলে এই যে এইগুলো কোনো ব্যাপারই না। তুমি যদি ওই সময় 2 গুণ 9.8 এটাও করো, এও কোনো ব্যাপার না। আবার তুমি 2 গুণ 10 করো, এটাও কোনো ব্যাপার না। বুঝতে পারছো? জি ভাইয়া। এই জন্য মনে রাখবা এইচএসসিতে জীবনে কোনো দিন 9.8 এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করবে না। আর অ্যাডমিশনে যে তুমি মানে ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ব্যবহার করবা, কোনো ব্যাপার না। কথা ক্লিয়ার? ওকে জি ভাইয়া। ওকে।